আমরা যদি আরএসএস এর কথা ইন্ডিয়ার কথা বলি বা হিন্দুত্ববাদী যে রাজনীতির কথা তারা এগুচ্ছে, আমরা তো এদেশে একই আদলের আমরা মুসলমানত্ব নিয়ে রাজনীতি করব, এটা হতে দেওয়া যায় না। এটা হলে রাষ্ট্র একটি বিপদের সম্মুখীন হবে। আমি আপনার কাছে এই পয়েন্টে আসবো। আমি শুধু একটা পয়েন্ট ডক্টর আনম এহসানুল হক মিলনের কাছ থেকে জেনে আসি। যে প্রশ্নটি আপনাকে করে গেছিলাম সেই প্রশ্নটির উত্তর তো আমি জানতেই চাই, কেন বিএনপি উদ্বিগ্ন? আমি ধরেই থাকবো উত্তর না পাওয়া পর্যন্ত। এবং আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেটি যে সরকার কি আসলে টাইমলি অ্যাক্ট করছে না, নাকি কারোর ভয়ে অ্যাক্ট করছে না? এটা দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তরে আমি এটা বলবো যে দেখুন, বিএনপি ইজ এ লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এখানে বিএনপির ভিতরে রিলিজিয়াস অ্যান্ড নন রিলিজিয়াস কোনো ফ্র্যাগমেন্টেড না। আমরা ইসলামিক মূল্যবোধও রয়েছে এবং অন্যান্য ধর্মের প্রতি আমাদের সহিষ্ণুতা এবং তাদের সমর্থনও রয়েছে। যেমন জাতীয়তাবাদ মানে সকলের সমন্বয়, এখানে কিন্তু চাকমা, গারো, খাসিয়া কাউকে বাদ নয় বাংলাদেশের ভিতরে যারা রয়েছে। অতএব টোটাল জনসংখ্যাকে নিয়ে যে একটি রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে সেটি বিএনপি লিবারেল ডেমোক্রেটিক। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে ধর্মকে যখন আপনি একটা রাজনৈতিক উইপেন হিসেবে ব্যবহার করছেন, অর্থাৎ ইসলাম ভার্সেস ইসলামিক ফোবিয়া, এই দুটাকে যখন আপনি সামনাসামনি নিয়ে আসছেন, তখনই আমাদের মির্জা ফখরুল ইসলাম আলম দেখছে যে না, রাষ্ট্রটি কোন পথে এগুচ্ছে। এই জায়গাটা আমরা অ্যাড্রেস করতে পারি না। আমরা যদি আরএসএস এর কথা ইন্ডিয়ার কথা বলি বা হিন্দুত্ববাদী যে রাজনীতির কথা তারা এগুচ্ছে, আমরা তো এদেশে একই আদলের আমরা মুসলমানত্ব নিয়ে রাজনীতি করব, এটা হতে দেওয়া যায় না। এটা হলে রাষ্ট্র একটি বিপদের সম্মুখীন হবে। সেই অর্থে তিনি ডানপন্থীর কথা বলছেন, এটা তার অনেক সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনার ফল। আপনি দেখুন 1971-এ ইসলামিক প্রভিন্স ভার্সেস ইসলামিক প্রভিন্স যুদ্ধ হয়েছিল, মানে ওয়েস্ট পাকিস্তান ভার্সেস ইস্ট পাকিস্তান। তখন আমরা সকলে একত্র হয়েছি, ধর্ম, বর্ম, ভাষা সব কিছু ব্যতিরেকে আমরা একত্র হয়ে আমরা সেই মুক্তিযুদ্ধ করেছি। তাহলে আপনি বেসিক কনসেপ্ট থেকে বেরিয়ে এসে যদি ইলেকশন স্ট্র্যাটেজির কারণে আপনি এই ধরনের বৈষম্যর সৃষ্টি করেন যে না, আমরা শুধু ইসলামিক দলগুলি একত্র হয়ে একজনকে প্রতিহত করার চেষ্টা করব, তখনই স্টেটটা একটা ভার্নারেবল সিচুয়েশন চলে যায়। সেই জন্য আমরা বলছি যে না, এইভাবে তো রাজনীতি হয় না। রাজনীতি ডেমোক্রেটিক প্রসেস হোক, যেটা আমি আপনাকে বললাম বিএমজেপি, এগুলিকে যদি আপনি অ্যাড্রেস করেন বা তাদেরকে আপনি প্রিভিলেজ দেন, তো ইন ফিউচার আপনি দেখবেন এই ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে। ছোট ছোট ছোট, যেটা উনি বললেন যে আজকে উপজেলা সমিতিও রয়েছে, তো সেই জায়গাটি থেকে আমাদের আগে থেকেই অ্যাড্রেস করতে হবে। কী হবে না হবে সেটা আমি জানি না। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ অত্যন্ত সচেতন এবং এই জুলাই 36-এর পরে আরও সচেতনতা বেড়েছে। সেই জন্য আমরা দুশ্চিন্তা নই, বিএনপি দুশ্চিন্তা করছে না। কিন্তু ফিউচার জেনারেশন কী হবে সেই ভবিষ্যৎবাণীটি মির্জা ফখরুল ইসলাম আলম একজন প্রবীণ আদর্শিক নেতা হিসেবে তিনি সেই সম্ভাবনার কথাটি বলেছেন। আপনার কাছে প্রশ্ন আরেকটা ছিল, সেটা হচ্ছে কাদের প্রভাব আসলে সরকারের উপর? ওকে, ইটস ভেরি ক্লিয়ার। প্রভাব হচ্ছে কি জানেন, ধরুন একজন এসপিকে বললাম যে আপনি এই কাজটা করুন, তিনি তখন মনে করেন, আমার কথাটাই বলি, তিনি মনে করেন যে কচুয়ায় তো আরেকজন বি টিম রয়েছে, যদি কি না সে নমিনেশন পেয়ে যায়, যদি সে ক্ষমতায় চলে আসে, তাহলে আমি কি করব? ঠিক একই প্রেক্ষাপটে চিন্তা করে এখানে তো জামাতও রয়েছে, একই প্রেক্ষাপটে চিন্তা করেন এখানে তো এবি পার্টিও রয়েছে, এখানে তো এনসিপিও রয়েছে। অতএব এই যে প্রেশার মাউন্ট হচ্ছে চারিদিক থেকে, সেই জায়গাটি তারা বিহব বলে কাজ করতে পারছে না এবং তারা কাজ করছে না। যেটা বললাম, আগে একটি ছিল শত্রু, সেটি আওয়ামী লীগ। একটি ব্যবসায়ী আওয়ামী লীগকে চিন্তা করতো এবং তার প্রতিপক্ষ না হয়ে সে গুছিয়ে নিজেকে চলার চেষ্টা করতো। কিন্তু আজকের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে না, মাল্টি ডাইমেনশনাল প্রবলেম সে আছে। এই জায়গাতে উত্তরণের জন্যই আমরা বলছি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচিত সরকার হাতে দাও।